এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা সেখানে উপস্থিত হই। আসলে আমাদের শহর দুর্গাপুর বা দুর্গাপুরের চারপাশে বিভিন্ন সামাজিক সংস্থা নানাভাবে সাধারণ মানুষের কাজ করে চলেছেন। কেউ হয়তো পরিবেশ নিয়ে কাজ করছেন, কেউ কোনো নির্দিষ্ট একটা অসুখ যা সাধারণভাবে চিকিৎসা হয় না তা নিয়ে কাজ করছেন, নানাজনে নানাভাবে কাজ করছেন। এবং এই সমস্ত সংস্থাগুলিকে আমরা আপনাদের সঙ্গে আরও বেশি আলাপ পরিচয় করে দিতে পারি। এই সংস্থাগুলি যে কাজকর্ম করেন সমাজের জন্য, সমাজের সাধারণ মানুষের জন্য, সেই কাজে আপনি অংশীদার হতে পারেন, এই সংস্থাগুলির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। সেটা আমাদের আরেকটা উদ্দেশ্য এই প্রতি বুধবার ঠিক বিকেল 4টেতে এক্সপ্রেস নিউজ চ্যানেলে এই সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে এই জন্য আমরা উপস্থিত হই। আজকে আমরা বিষয় ঠিক করেছি নারী ক্ষমতায়ন। নারী ক্ষমতায়ন বিষয়টা অনেক বড়। সত্যি সত্যি আমাদের গোটা দেশে তো বটেই, আমাদের রাজ্যেও, আমাদের পরিচিত সমাজে মেয়েদের ক্ষমতা বলতে প্রধানত যে আর্থিক ক্ষমতা, সেটা সত্যিই খুব খারাপ জায়গাতে এখনও দাঁড়িয়ে রয়েছে। অনেক সচ্ছল পরিবারেও কোনো পরিবারের যারা নারী সদস্যা তাদেরও আর্থিক স্বাধীনতা প্রায় নেই বললেই চলে। এরকম একটা অবস্থাতে আমাদের দুর্গাপুরের একটি সংস্থা, দুর্গাপুর ভগিনী নিবেদিতা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, তারা দীর্ঘকাল ধরে এই নারী ক্ষমতায়নের জন্য, যারা মেয়েরা আরও কিছুটা নানা দিক থেকে, সামাজিক সুযোগ সুবিধার দিক থেকে হোক, নিজেদের কথা বলার সুযোগ সুবিধা হোক, বা আর্থিক দিক থেকে আরেকটু কিছুটা তারা তাদের নিজস্ব স্বাধীনতা বেরোক, ইত্যাদি নানা বিষয় নিয়ে কাজ করছেন। সেই সংস্থার সম্পাদিক আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে শর্মিতা পান্ডা। আমরা শর্মিতার সঙ্গে আপনাদের আলাপ করে দিই। শর্মিতা, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, স্টুডিওতে এসছো। অনেকদিন ধরে কাজ করছো মেয়েদের ক্ষমতায়ন নিয়ে, আমরা শুদ্ধ ভাষায় নারী ক্ষমতায়ন বলি। কতদিন ধরে কাজ করছো? আমরা এই সোসাইটির কাজটা করা শুরু করেছি 2010 সাল থেকে। তার মানে দেখতে দেখতে 14 বছর হয়ে গেল। আর আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। আমরা যখন কাজটা করা শুরু করলাম, যখন দেখলাম না চারিদিক থেকে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি, তখন ভাবলাম যে এটা কেন রেজিস্ট্রেশন করলে আমাদের ভালো লাগবে, যে রেজিস্ট্রেশন করলে আরও ব্যাপারটা ভালো হবে। তখন আমরা 2015তে রেজিস্ট্রেশন করাই। এটা এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে 2015, মানে এখন 9 বছর তো হয়ে গেল। না, বেশ তো ঘরে ছিলে, ঘর সংসার করছিলে, মেয়েকে মানুষ করছিলে, হঠাৎ মাথায় এটা এলো কেন যে আর 5 জন মেয়েদের নিয়ে কাজ করব তাদের ক্ষমতার জন্য? কীভাবে এলো মাথায়? এটা মাথায় এলো প্রথমত আমার হাজব্যান্ড পুনেন্দু পান্ডা, উনি চান মানুষের জন্য কাজ করতে। উনি এই কাজটা মানে বরাবরই ভালো, মানে মনে হতো তার যে আমি যেমন আছি সেটা তো সংসার তো দেখছি, প্লাস আমি যদি আরও কিছু মানুষের হেল্প করতে পারি। তো সে এই কাজটা যখন করতে লাগলো, তখন আমি জাস্ট সাপোর্টিং হিসেবে কাজ করতে লাগলাম। তো এই কাজ করতে করতে দেখলাম যে না, আমার বেশ ভালো লাগছে। তো আমি সাপোর্ট পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে এগিয়ে যাওয়ার জন্য। এবং আমার মেয়ে, যাকে আমি পড়াশোনা ঘরে নিজেই শেখাতাম, নিজে টিউশন, খুব অনেক বড় উঁচু ক্লাসে গিয়ে আমি তাকে টিউশন দিই।
তো আমার মেয়েও এটা ব্যাপারটা খুব সাপোর্ট করতো, তাকে যেরকমভাবে খেতে দিতাম তার কোনো বায়না ছিল না, যেরকম রাখতাম থাকতো, ও কিন্তু দেখতো যে না মা একটা কাজ করছে, বাবা কাজ করছে, এবং সেও এইভাবেই তৈরি হয়েছে। আমাদের প্রিয় দর্শকরা, আপনারা নিজেদের অভিজ্ঞতা তো জানেন যে আমাদের পরিবারের মেয়েরা যদি সামাজিক কোনো কাজকর্মে জড়িত হতে চায় সেখানেও পরিবার থেকে বাধা পায়। তো এটা খুব আনন্দের কথা যে শর্মিতা তার পরিবার থেকে এ ব্যাপারে সমর্থন পেয়েছে, উৎসাহ পেয়েছে এবং প্রশ্রয় পেয়েছে, এটা তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবার যখন আমার শাশুড়িমা বা শ্বশুরমশাই, শ্বশুরমশাই তো এখনও আছেন, শাশুড়িমা ছিলেন তখন উনিও সাপোর্ট করতেন, মা আমি বাইরে কোনো কাজে গেলে আমার মেয়েকে দেখাশোনা করা এসবগুলো করতেন, আমি বাড়ি থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি। কি কাজ করো যদি অল্প কথায় বলতে হয় দর্শকদের? কাজ করা বলতে আমরা মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার জন্য যেসব প্রকল্পগুলো আছে সেগুলো, হাতের কাজ শেখানো, এগুলো করি। তো খুব ভালো লাগে যে তারা এখানে ট্রেনিং নিয়ে সেই কাজটা করে তারপরে তারা নিজেরা আর্নিং করছে, বিভিন্ন জায়গায় তারা কি বলে বিভিন্ন করছে, মানে কি বলে মেলার মতো করে ওরা যখন জিনিসগুলো বিক্রি করছে তখন তাদের একটা তো আয় আসছে সেখান থেকে। এবং এছাড়াও আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক বছর হেলথ চেক আপ ক্যাম্প, আই ক্যাম্প, তারপরে কুষ্ঠ কলোনিতে গিয়ে খাবার দাবার দেওয়া, মেডিসিন দেওয়া, এসব তো আছেই। বছরে দুর্গাপুজো যেটা আমাদের প্রধান উৎসব বাঙালিদের, সেই সময় আমরা প্রায় টার্গেট রাখি 500 জনকে নতুন জামা কাপড় দেবো। তো কোনো বছর 400, 450, 500 হয়ে যায়, 500 পর্যন্ত দিতে পেরেছি। সেই সময় কিন্তু আমরা নতুন জামা কাপড় দিই। না, এটা তো একটা নিঃসন্দেহে বড় কাজ। উৎসবে যেমন বাকি সবাই আনন্দ করছে, যারা খানিকটা পিছিয়ে রয়েছে, কিছু অসচ্ছল পরিবার বা আমরা বলি সামাজিকভাবে পিছিয়ে থাকা যে মানুষজন, তাদেরকে উৎসব উপলক্ষে তাদের পোশাক আশাক দেওয়ার মধ্যে একটা আলাদা তৃপ্তি, আলাদা আনন্দ আছে। এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া যে আমরা প্রত্যেক বছর যখন পুজোর জন্য ওদের জন্য কিনি না, ওরা কিন্তু জানে যে দাদা বৌদি ঠিক দেবে। মানে আমরা যে এলাকায় কাজ করেছি সেই এলাকায় কিন্তু আমরা এই বলেই পরিচিত যে আমরা প্রত্যেক বছর কিন্তু তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে যাব। বাচ্চাদের যখন মাপ নিয়ে আসি তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে। এটা একটা ব্যাপার, পুজোতে পোশাক পাবো, এটা আমাদের নিজস্ব, আমাদের জীবনেও আমরা যখন ছোট ছিলাম, আমাদের শৈশবে কৈশোরে যে কোনো পরিবারে পুজোর পোশাক আসবে, এটা একটা তো ব্যাপার, উৎসবের পোশাক আসবে। কিন্তু আমি শর্মিতা, আমরা দর্শকদের কাছে প্রধানত যে গুরুত্বটা দিতে চাই যে আমরা আমাদের চল কথা তো আমরা বলি এবং আমাদের পরিবারগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা, মেয়েরা তারা বলে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাদের নিজেদের কথা যা বলতে চায়, যা ভাবনা চায়, সেটা সমাজে প্রকাশ করা বা এমনকি পরিবারের মধ্যে আমরা বলি না চাপিয়ে রাখা হয় সাধারণভাবে। তো আমি খুব সামান্য সময় এই সংগঠনের সঙ্গে, সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। মহিলারা সাধারণভাবে আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের আসতেন, যে তাদের মনের কথা তারা বলার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া, সেই সাহসটুকু দেওয়া, এই কাজটাও তোমরা করেছো আমি দেখি। হ্যাঁ, আমরা প্রথম যখন এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বসতাম, যে বলতাম তোমরা এসো, তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা বলো। তো ওরা বলেছিল দিদি আমাদের যদি হাতের কাজ কিছু শেখান। তো আমরা প্রথমে ক্র্যাফটের কাজ শিখিয়েছিলাম, ফেব্রিকের কাজ, তারপরে ওই মাটির যেসব ঘট থাকে তার মধ্যে ক্র্যাফট করে বা সেটাকে সুন্দর করে নতুন রূপ দেওয়া, সেগুলো ওয়াল পেন্টিং, গ্লাস পেন্টিং, এগুলো সব শিখিয়েছিলাম আমরা। শাড়ি তৈরি করা, ফেব্রিকের শাড়ি তৈরি করা, অনেকে এইসব অর্ডার ধরে কিন্তু এখন কাজ করছে এবং তারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে। এবং বিভিন্ন মেলাতে গিয়ে তারা, বিভিন্ন রকম মেলা যেগুলো হয় না ক্র্যাফটের মেলা টেলাগুলো, ওখানে কিন্তু এরা অংশগ্রহণ করে এবং খুব ভালো লাগে যখন তারা বলে না আমরা কাজটা শিখে ভালো আর্নিং করতে, এবং আয় করছে, তাদের আয় করছে। এবং যেটা হচ্ছে এখন সোনার যা দাম, তাতে করে সোনার গয়না পরার তো এখন সবার সাধ্যের বাইরেই হয়ে গেছে বেশিরভাগ মানুষের। তো আমরা ওই মাটির গয়না বানানো বা এইসব ছোটোখাটো যে মডিউলার যেগুলো পাওয়া যায় একরকম মানে চীনামাটির টাইপের, কিন্তু চীনামাটি নয়, ওইগুলো দিয়ে গয়না বানানো, এগুলোও শিখিয়েছিলাম আমরা। নমস্কার, বিরতিটা একটু লম্বা হয়ে গেল। আসলে প্রযুক্তি আমাদের যেমন নানা রকম সহায়তা দেয়, আমাদের নানা কাজে লাগে, আর প্রযুক্তি মাঝে মাঝে ডোবায়ও খুব। আমরা বিরতিতে ভেবেছিলাম খুব সামান্য নেব, কিন্তু ইতিমধ্যে প্রযুক্তিগত কিছু গোলমাল হওয়াতে বিরতিটা লম্বা হয়ে গেল। আমরা কি বলবো, মাপ চেয়ে নিই দর্শকদের কাছে, কিন্তু
সত্যি সত্যি আমরা দায়ী না, এটা প্রযুক্তিগত অসুবিধায় মেনেও নিতে হয়। যারা কলকারখানা কাজ করে তারাও জানেন না সমস্ত যন্ত্রপাতিরই কখনো কখনো আমরা বলি ব্রেকডাউন হয়ে যায়, সেই অবস্থার জন্য একটু লম্বা হয়ে গেল। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময় এক্সপ্রেস নিউজ চ্যানেলে অনুষ্ঠিত হয় সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠান, এবং বুধবার দিন আমরা এই দুর্গাপুর আমাদের শহর বা তার চারপাশে বিভিন্ন যে সামাজিক সংস্থা নানাভাবে সাধারণ মানুষের জন্য কাজকর্ম করছে সেই সংস্থাগুলির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এই সংস্থাগুলি যে সমস্ত কাজ করছে সে কাজে আপনারাও যুক্ত হতে পারেন, সেই জন্য এই পরিচয়টা হয়তো আরও বেশি জরুরি বা দরকার। আজকে আমরা নারী ক্ষমতায়নের ওপরে দুর্গাপুর ভগিনী নিবেদিতা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শর্মিতা পান্ডার সঙ্গে আমরা কথা বলছিলাম। হয়তো কিছু কথা আপনারা এই বিরতির যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো হয়নি, আমরা হয়তো একটু আগে থেকে আবার শুরু করব। শর্মিতা, বললাম না প্রযুক্তি অনেক সময় আমাদের সাহায্য করে প্রচুর, কিন্তু প্রযুক্তি আমাদের ডোবারও মাঝে মাঝে, কেউ করার নেই। আমি বলছি সেই কথাটা জিজ্ঞেস করি, ধরো এই যে কাজ করছো, একটা পারিবারিক সহায়তা আছে, প্রশ্রয় আছে, আনন্দ নিয়ে কাজ করছো, অনেক মানুষ উপকার পাচ্ছে, তারা নিজেরা স্বয়ংবর হচ্ছে, এর অসুবিধাগুলো কি কি হচ্ছে এগুলো একটু বলো তো। যেমন আমাদের একটা প্রযুক্তিগত অসুবিধা আমাদের সেরকম কিছু হয় না, আমার পারিবারিক দিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা তোমরা জানিয়েছই। একদমই নয়। আমি যেরকম একটা অসুবিধার কথা বললে যে একটা স্থায়ী ঠিকানা, একটা জায়গা, একটা স্থায়ী অফিস নেই, যেটার জন্য আমরা অনেক কিছু কাজ থেকে আমরা বেরিয়ে আসছি, মানে ইচ্ছা থাকলেও করাতে পারছি না। যেমন কিছুদিন আগেই এসেছিল মেয়েদের সেলাই শেখানো, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট অফিস, ওরা দেখতে চাইছে আমাদের নির্দিষ্ট অফিস আছে কিনা, এর জন্য আমরা অ্যাপ্লাই করেছি। ডিএসপি যে ডিআইসি ওনারা এসেছিলেন আমাদের দুর্গাপুজোর যে আমাদের বস্ত্র বিতরণীর যে অনুষ্ঠানটাতে, ওনারা এসে ওনারা খুব খুশিও হয়েছিলেন আমাদের কাজকর্ম দেখে। তাতে ওনারা বললেন যে ঠিক আছে, তোমাদের যদি কিছু দরকার থাকে তোমরা বলতে পারো। তো অ্যাপ্লাই করেছি আমরা একটা অফিসের জন্য। অফিস থাকলে আমাদের এই কাজগুলো করতে একটু সুবিধা হবে। সেটা একটা অসুবিধার মধ্যে। আরেকটা কথা আমরা আলোচনা করছিলাম, ওদের উৎসব আকারে এই ভগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটি করে, মাঝখানে এই করোনার জন্য বন্ধ রেখেছিলেন রন্ধন প্রতিযোগিতা, সেটা একটা উৎসবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমি এইটা আমার কাছে একটু আলাদা গুরুত্ব ছিল, আমি ওই একই অঞ্চলের অধিবাসী, সেই জন্য আমার কাছে একটা আলাদা গুরুত্ব ছিল যে এই প্রতিযোগিতা উপলক্ষে বাড়ির মেয়েরা তাদের যে দক্ষতা, হ্যাঁ, তাদের সেটাকে তারা লোক সমাজে নিয়ে আসছে, যে দেই দেখুন আমি এই জিনিসটা তৈরি করেছি। এটা মানে ভীষণ মানে আগ্রহের সহিত তারা করে নিয়ে আসতো, আর এত সুন্দর করে তারা সাজাতো, তাতে বোঝা যেত যে রান্না, অনেকে বলে এখনকার মেয়েরা ভালো রান্না পারে না, কিন্তু আমাদের এই প্রতিযোগিতা করাতে আমরা এটুকু বুঝতে পেরেছি এখনকার মেয়েরাও সব পারে। না, এটা পারে। এটার সাথে একটু অপ্রাসঙ্গিক হলো একটু কথা বলে দেওয়া, যে সবিতাকে পেয়ে গেছি যখন, যে সবিতা দেখো আমাদের হোটেল রেস্টুরেন্টে যেমন একটা ব্যাপার, ওই সাজিয়ে দেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ধরো আমাদের ঘরোয়া ভাবে সেটা হচ্ছে স্বাদ, পুষ্টিকর, স্বাস্থ্যকর, এটা আমাদের কাছে বেশি জরুরি হয়। এবং এইটা নিয়ে আমি ইদানিং আমাদের কলকারখানা শহরগুলোতে যে অবস্থা দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ছেলে মেয়েরা বাইরে বিবাহ সূত্রে হোক, চাকরি সূত্রে হোক বাইরে থাকে, বয়স্ক মানুষরা এখানে থাকেন, এবং তাদের নিজের রান্না বান্না করা খুব অসুবিধা হয়। তো এরকম তোমাদের সংস্থা কি কাজ করা যায় যে যাতে কিছু কিছু মেয়ে যারা অল্প 2-10 জনের, যেটাকে আমরা সাধারণ পরিভাষা হোম ডেলিভারি বলি, সেটা তাদের একটা আয়েরও ব্যবস্থা হয়, ঘরোয়া রান্না বান্নাও পেতে পারে। আমাদের কাস্টমারে একজন করছে, তো তারা সে বেশ একটু ছোট করে শুরু করেছিল, শুরু করার পরে এখন অনেকটাই দাঁড়িয়েছে, যাদের মানে নিজেরা রান্না করতে পারছে না, হ্যাঁ, মানে হালকা রান্না, পাতলা ঝোল এরকম খাবার তাদের আছে, সেরকম বলে তাদের মতো করে সে কিন্তু রান্না করে ডেলিভারি করছে। হ্যাঁ, কারণ একটা ব্যাপার হচ্ছে কি, দুটো মানে ধরো অনেক দুর্গাপুরে এরকম অনেক সংস্থা আছে, দুর্গাপুর কেন সব জায়গাতেই আছে হোম ডেলিভারি। আমি তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে আরো দুটো কর্মচারী রেখে ঠাকুর চাকর রেখে করছে, এটা চাইছি না। আমি চাইছি তোমাদের সংস্থা এমন হতে পারে যে তাই হয়তো মাত্র 4টে বাড়িতে দেন বা 2টো বাড়িতে দেন, হ্যাঁ, তাতেও নিজের একটা নির্দিষ্ট আয় হয়ে যাবে। এইভাবে তাদেরকে বোঝানো যায় কিনা যে এইভাবে করতে পারে, বড় করে বলছি না, আমরা যাই করতে যাব না সেটাতেই আমাদের দেখাতে হবে যে আমাদের প্রপার অফিসটা, যখনই আমরা যেখানে করব ওখানে যখনই কোনো রাজনৈতিক ছাপ থাকবে না, সেখানে অনেক মানুষ কিন্তু পিছিয়ে আসে। এই জায়গাটা আমরা ফেস করেছি, তার জন্য আমরা চাইছি যে আমাদের সোসাইটির একটা ভালো অফিস হলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। ঠিক,
আমরা মেয়েদের অনেক ফেসিলিটি দিতে পারবো, সেলাই শেখানো বা আদার্স অনেক এরকমও এসেছিলো যে মেয়েদেরকে সেলাই শেখাও, যেমন ক্র্যাফটের কাজটা আমরা শিখিয়েছি, ক্র্যাফট গয়না বানানো এগুলো শিখেছি, তারা কিন্তু একটা একদম অন্য প্রসঙ্গ আমি মনে করি প্রবীণ নাগরিক হিসাবে, যে এই কাজটা তোমরা করো কিনা। ধরো আমাদের অনেকটা বদল হয়েছে, আমাদের অঞ্চলে তো হয়েছে। ধরো কি বলবো, বাচ্চা হওয়ার সময় মায়েদের প্রসবকালীন বা প্রসব পরবর্তী ক্ষেত্রে শিশু যত্ন যে ব্যাপারটা, ইংরাজিতে এখন খুব চলে, প্যারেন্টিং বলে খুব বেশি চলে। মায়েরা বহু পরিবারে আমি দেখেছি সন্তানের সেই যত্নটুকু তারা নিতে পারেন না তাদের কাছে। এই ব্যাপারে তো আমরা কোনো একটা কিছু ই করতে পারো, যে মেয়েরা কিভাবে দেখবে বাচ্চারা, কারণ এখনো এই ব্যাপারে না প্রচুর অবহেলা আমরা দেখতে পাই। হ্যাঁ, আমরা যখন অনেক সময় যখন এইসব প্রোগ্রাম বা কাজ শেখানোর থেকে যখন বাকি সময়টা থাকে, তখন আমরা মেয়েদেরকে বলি আসতে। হ্যাঁ, মানে আমি এরকম বলি যে তোমার সঙ্গে অন্য 10 জনের পরিচয় থাকলে তুমি তাদেরকে নিয়ে আসো, তারা জানুক বুঝুক আমরা কেমন কাজ করি। সেখানে কিন্তু বাচ্চাদেরকে কিভাবে তারা পড়াবে, টিউশন অনেক এখন যেমন শুরু হয়েছে কি, যে কেজিতে পড়ছে তাদের বাচ্চাদেরকেও মারা টিউশনে দিয়ে দিচ্ছে। তো এই জায়গাগুলো আমরা বলি যে তোমরা নিজেরা পড়াও। এখন প্রত্যেকটা বাচ্চার মা কিন্তু এরকম নয় যে সে ABCD জানে না বা অ আ ক খ জানে না, তারা কিন্তু সেটা জানে। কিন্তু ওই এখন মোবাইলের যুগ হয়েছে, বাচ্চাদেরকে একটা কোথাও ঢুকিয়ে দিলেই পারে, কিন্তু বাচ্চাদেরকে যে নিজে পড়ালে সেটা কতটা ভালো হবে। এটা হচ্ছে দেখো সমিতা, আমি বলছি আমরা দোষারোপটা তো করতেও পারি, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে আমরা এবার কোনো উদ্যোগ নিতে পারি কিনা। যে হ্যাঁ, অবশ্যই নিতে পারি, এই ধরনের উদ্যোগ আমরা নিতেই পারি, কিন্তু আমরা যেটা চেষ্টা করি যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যেসব মেয়েরা চাইছে যে সংসারে কিছু রোজগার করে কিছু দিতে বা নিজের পায়ে দাঁড়ালে সেও তো সংসারে কিছু দিতে পারবে তার বাচ্চাকে মানুষ করার জন্য, সেই ধরনের কাজ, সেলাই শেখানো বা যেটা বললাম ক্র্যাফটের কাজ শিখছি, তারা তো এখন আর্নিং করছেই, সেলাই শেখানো বা আরো অন্যান্য যেসব মেয়েদের কাজ। তুমি একটা বলছো ধরো যে তোমরা স্বাস্থ্য শিবির করো বা চক্ষু পরীক্ষা কেন্দ্র কতগুলো করো তোমরা, বলছো। দেখো আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি সমিতা, এই যে স্বাস্থ্য পরীক্ষা একদিন হয় না, এরপরে কি হয় যদি এটার পরবর্তী পদক্ষেপগুলো না হয়। একটা স্বাস্থ্য পরীক্ষা আসলো, দেখলো, বুঝলো, এই হ্যাঁ, কিন্তু সেই চিকিৎসাটা যথাযথভাবে হওয়ার জন্য একটা যদি সরাসরি ব্যবস্থা না থাকে, এবং এখন তো একটা ক্রমশই সমাজে দুর্নাম তৈরি হচ্ছে যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো তারা এই ধরনের স্বাস্থ্য শিবির তৈরি করে তারা রোগী টানে, মানে এরকম একটা প্রচার বলো, কিছুটা সত্যি কিছুটা মিথ্যে নিয়ে এটা চলছে। সেক্ষেত্রে আমি বলছি যে প্রধানত স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার দিকটা তোমরা দেখো কিনা আমি জিজ্ঞেস করছি, বা তোমাদের মাথায় এটা আছে কিনা যে আমরা ধরো স্বাস্থ্য সচেতনতা অনেকগুলো দিক, বিশেষ করে মহিলাদের জন্য আমি বলবো, ধরো সদ্য কিশোরী তাদের, বা সদ্য বিবাহিতা বা আরও পরে তাদের স্বাস্থ্য সচেতনতা ছেলেদের চেয়ে একটু অন্যরকম হয়। সেদিক থেকে তোমরা একটা সচেতনতা আনতে পারো কিনা মেয়েদের স্বাস্থ্যের ব্যাপারে, কারণ আমাদের পরিবারগুলোতে মেয়েদের স্বাস্থ্যের দিক থেকে খুব অবহেলা হয়। হ্যাঁ, তবে এখন অনেকটাই সবাই শিক্ষিত হয়েছে, অনেকটাই আগেকার দিনের মতো এখন নেই, এখন সবাই নিজের একটু যত্ন নিতে শিখেছে, কিছু না হলেও তারা জেনে নেওয়ার চেষ্টা করে, এটা তো একটা আছেই। আর আরেকটা যেটা বললাম, আমরা চক্ষু পরীক্ষা শিবির যেটা আমরা করি, আই ক্যাম্প, তো সেখানে যদি কারোর ধরা পড়ে যে ছানি আছে, তাদের ছানি অপারেশন করানো, লেন্স বসিয়ে চশমা দেওয়া, পুরোটাই কিন্তু খরচা আমাদের, এটা পুরো করাই হয়। হ্যাঁ, তো এই যে বললে তার খরচাটাও তোমরা সামলে দিচ্ছ, এই খরচাটা তোমরা সংগ্রহ করো কি করে, মানে তোমাদের টাকা পয়সাটা কিভাবে আসে? আমাদের যারা আমরা মেম্বাররা আছি তারা নিজেরা কিছু কিছু করে দিই, এবং কিছু সহৃদয় ব্যক্তি আছেন যারা সামনে আসতে চান না, অথচ তারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন। তোমরা এই যে বললে সদস্যদের চাঁদা, কতজন সদস্য এখন? বর্তমানে 150। হ্যাঁ, বর্তমানে 150। আমরা শুরু করেছিলাম 10 জন মিলে, তারপরে আস্তে আস্তে এখন অনেক, মানে এরা সক্রিয় সবাই? হ্যাঁ, এরা সক্রিয়, মানে সারা বছর ধরে আমরা যা যা প্রোগ্রাম করি সবকিছুতেই এরা কাজকর্মে এরা থাকেন। আচ্ছা আচ্ছা, একটা কথা তোমায় জিজ্ঞেস করি সরাসরি, ধরো এই যে 150 জন সদস্য বলছো, এই সদস্য কারা, মানে তাদের আমি পারিবারিক প্রেক্ষাপটটা জানতে চাইছি, কি ধরনের পরিবারের আর কি,
নানা দিক থেকে, সামাজিক দিক থেকে এখন জানো আমাদের অনেক ভাগাভাগি আছে। হ্যাঁ, মানেই তো সব কোয়ার্টারে থাকি আমরা, সব এখানে কোয়ার্টারের মেয়েরাই আছি। এবার যখন যেভাবে তাদেরকে ডেকেছি তারা কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে, এবং তারা বলে এই যে আমরা যে কুকিং কম্পিটিশনটা এখন সেই যে বন্ধ হয়েছে তারপর আর চালু করতে পারিনি, তারা প্রায় বলে ওটা কি আর হবে না? নিশ্চয়ই হবে। ওটার জন্য একটু খুব আগ্রহ ছিল। মানে এই যে কাজটা করছো, তোমার কোনো সময় হতাশা আসে যে কাজটা করছি এগোচ্ছে না, হচ্ছে না? হতাশা কোনোদিন আসে না, শুধু মনে হয় যে যখন এক্সট্রা কাজ যেটা আমরা অফিসের জন্য করতে পারি না, তখন মনে হয় একটা অফিস থাকলে আমার আরেকটু বেটার হতো। তার মানে এখন প্রাথমিকভাবে বা প্রধান সমস্যা তোমার কাছে হচ্ছে একটা স্থায়ী ঠিকানা, স্থায়ী জায়গা, সেটা হলে তোমার কাজ মনে হয় আরো অনেক ভালো। এবং সে ব্যাপারে দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগাযোগ তোমরা করেছো? হ্যাঁ, আমরা বলেছি, অ্যাপ্লাইও করেছি, আমার হাজবেন্ড করেওছে অ্যাপ্লাই। দেখা যাক, সেটা আশা করা যায় হতেও পারে। না যদি হয় আমরা তো পজিটিভটাই ধরবো না? না, নিশ্চয়ই, অবশ্যই আমাদের ইতিবাচক আমরা থাকবোই, আমরা নেতিবাচক কেন হব? এবং এটাতে দুর্গাপুর ইস্পাত কারখানা নানা সংস্থাকে নানাভাবে তারা সাহায্য করেনও, এমন নয় তারা করে না, কিন্তু কাজ কি হচ্ছে না হচ্ছে এটা জানা দরকার। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আমরা বলছিলাম এর আগে একটা বিরতি নিয়েছিলাম, বিরতিটা অনেকটা লম্বা হয়ে গেছিল প্রযুক্তিগত কারণে, সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা আজকে আলোচনা করছি দুর্গাপুর ভগিনী নিবেদিতা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শর্মিতা পান্ডার সঙ্গে। শর্মিতা ইতিমধ্যেই বলেছেন যে কোন সব মেয়েদের নিয়ে তারা কাজ করছেন। আমি প্রশ্নটা বোধহয় পরিষ্কার করে দিতে পারিনি শর্মিতা, আমি জানতে চাইছি এই যে 150 জন সদস্যর মধ্যে মানে আমি বলছি আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে তারা কি সব একই স্তরে না নানা স্তরে আছে? একই স্তরে আছে, মোটামুটি একই স্তরের আছে। কেউ আছে তারা তো নিজেরা তো কাজ করছেই কিছু না কিছু। ওই যে বললাম একজন হোম ডেলিভারি কাজ অলরেডি করে, হ্যাঁ, এবং ভালোও লাগে আমার যে একটা মেয়ে তো যাই হোক কিছু পরিবারকে দেখছে। তাদের ওই যেমন বলে দিদি জানো বুড়ো বুড়ি তো, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে একটা তরকারির মধ্যে হঠাৎ বেগুন, যেটাতে বেগুন দেয় না, হঠাৎ আলুর জায়গায় বেগুন কেন? তখনও আমাকে ব্যাপারটা বলেছিল যে এরকম বয়স্ক মানুষ, তারা সুগার আছে এই জন্য দিয়েছি। তো বয়স্কদের কথা মাথায় রেখে কিন্তু রান্নাবান্না করে। হ্যাঁ, তো ওরাও আসে আমার এখানে, প্রত্যেকটা প্রোগ্রামেই আসে। আর বন্ধু বান্ধব তো আছেই, আমার হাজবেন্ডের বন্ধু বান্ধবরা এরা সাপোর্ট করে, খুব বেশি সাপোর্ট করে। এবং তারা সবসময় একটা কথা বলে, আমরা সামনে আসছি না কিন্তু আমরা সাপোর্ট করবো, মানে আর্থিক দিক দিয়ে না এটাও কম নয়। যারা অনেকে হয়তো সামনে আসেন না কিন্তু পিছন থেকে নানা ধরনের সমর্থন সহায়তা যোগান, এটা কম নয়। এবং তোমার কথাতে আমি যেটুকু কাজ করতে পারলাম যে আর্থিক দিকটাও তারা অনেকটা সামাল দিয়ে দেন তোমাদের সেদিকে, সেটা তো একটা বড় ব্যাপার নিশ্চয় কোনো। এবং তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাবো যে এই ধরনের সামাজিক সংস্থার সঙ্গে তারা যুক্ত। আচ্ছা, অন্য একটা কথা তোমাকে বলি, ধরো দুর্গাপুরে বা আমাদের চারপাশে তোমরা যেমন কাজ করছো প্রধানত মেয়েদের নিয়ে, তেমনি নানা ধরনের সংস্থা আছে। এই সমস্ত সংস্থা ধরো তুমি যেমন বললে না দুর্গা পুজোর সময় তোমরা প্রায় 400-500 ছেলে মেয়েদের পোশাক দাও, তেমনি এমনি দুর্গাপুরে আরও অনেক সংস্থা আছে যারা দুর্গাপুজোর সময় বা অন্য সময় নানা রকম নতুন পুরনো জামা কাপড় দেয়। এই দুর্গাপুরের সমস্ত সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক তোমাদের কোনো যোগাযোগ আছে? আমি এটা জানতে চাইছি যে ধরো তুমি একটা কাজ করছো, সমাজে ভালো কাজ করছো, আরেকটা সংস্থা সমাজে ভালো কাজ করছে, এখন এই ভালো কাজ যারা করে তাদের নিজেদের কোনো যোগাযোগ আছে কিনা আদৌ নাকি? আরাধনা যে সোসাইটিটা আছে ওটার সঙ্গে আমাদের একটু যোগাযোগ আছে, ওনারাও আসেন মাঝে মাঝে আমাদের প্রোগ্রামে, কিন্তু ওনারা আসেন। আচ্ছা, আরাধনা কিন্তু খুব বড় একটা মেলা করছে সামনে, 20, 21, 22 স্বাস্থ্য শিবির, শিক্ষা স্বাস্থ্য সেখানে। এবং এবারে ওদের মেলাতে একটা প্রধান গুরুত্বপূর্ণ, তোমাদেরও জানিয়ে রাখি, তোমরা যেমন বললে আরাধনার কথা, কলকাতার খুব বিখ্যাত ক্যান্সার হাসপাতালের ডাক্তারবাবুরা এখানে আসছেন। আচ্ছা আচ্ছা। এবং যদি কোনো ক্যান্সার রোগী দেখাতে চান তো দেখাতে পারবেনই, খরচ লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। বা অন্যান্য ওনারা অনেক কিছু আলোচনা করবেন যে কিভাবে ক্যান্সার থেকে দূরে থাকা যায়। এটা তো খুব ভালো কথা, এটা খুব মানে এখন তো মানুষের খাদ্যাভ্যাসের অভ্যাসগুলো চেঞ্জ হয়েছে, এগুলো এখন 3 দিন ধরে এটা আলোচনা হবে। এবং কলকাতার খুব বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞরা আসছেন
তো তোমাদেরও জানিয়ে রাখলাম এই উপলক্ষে, এই অনুষ্ঠানের উপলক্ষে, কারণ আমরা দর্শকদেরও বলেছি যে আমরা চাইছি যে বিভিন্ন কাজ যারা করছেন, সামাজিক কাজ, তাদের সঙ্গে আপনাদের পরিচিতি ঘটুক, আপনারা জানুন যে তারা কী ধরনের কাজ করছেন এবং তাদের কাজের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। আমরা অনুষ্ঠানের শেষে আমাদের দুর্গাপুর ভগিনীনিতা মেমোরিয়াল সোসাইটির ফোন নাম্বার ইত্যাদি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন তাদের সঙ্গে। তোমাকে বলে, তুমি আরাধনার সঙ্গে কাজ করছো বলে এটা তোমার জানিয়ে দিও যে তারা এমনি একটা পরীক্ষা করতে পারে, যেন ইদানিং একটা খুব চালু হয়েছে আমাদের ভারতবর্ষে, এটা এসে গেছে পশ্চিমবঙ্গেও, যে আগাম বোঝা যায় যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, এটাও শুনেছি। সেটা একটা খুব বড় ব্যাপার, সেটা এখানে পরীক্ষা হবে। আচ্ছা, বিনামূল্যে, সুতরাং সেটা তোমরা একটা বলে দিতে পারো। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুটো বিশেষভাবে ব্রেস্ট এবং জরায়ুতে যে এইটা সম্ভাবনাটা বাড়ে, আমাদের যা সমীক্ষায় পাওয়া গেছে, সেটা এখানে তোমাদের মেয়েদের বলে দিতে পারবে যে তোমরা যদি চাও এখানে করে দিতে পারো। ওরা খুব বড় এই তিলক ময়দানে করছে, খুব বড় করে অনুষ্ঠান করছে, আমি শুনেছি। যা হয়তো আমরা এই সোশ্যাল এক্সপ্রেসে একদিন হয়তো আরাধনার মধ্যে ডেকে নিয়ে কথাবার্তা বলবে। যাক, তুমি এই যে বললে তুমি একটা সংস্থার সঙ্গে আরেকটা, তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ আছে, কারণ এটা থাকলে অনেক সুবিধা হয়। ধরো ওরাও ওই সংস্থাটাও কোনো গ্রামে নতুন জমা দেয়, আবার তোমরা সেখানেই চলে গেলে, তা নয় যদি ভাগ করে নেওয়া যায় এরকমভাবে। তো এটা একটা করা যেতে পারে যে যারা সমাজ সংস্থাগুলো কাজ করছে। একটা জিনিস খুব ভালো লাগে, মানে আমি প্রথম যখন ওই পুরনো মানুষের কাছে এখন প্রচুর জামা কাপড়, এক দুবার পরে সেটা আর পরতে চায় না, তো সেই জামা কাপড়গুলো আমরা বলছিলাম যে ভালো আছে, লোকে পরতে পারবে, ঘরে রেখে কেন নষ্ট করবে। তো সেগুলো কালেক্ট করে আমরা 14 নভেম্বর এগুলো অনাথ আশ্রমে দিয়ে আসি, বা বিভিন্ন আশপাশের যে গ্রামগুলো আছে সেগুলোতেও দিই। এই করোনার থেকে এগুলো মানে পুরনো ইউজ করা জামা কাপড়টা দেওয়া আমরা বন্ধ করেছি, কারণ একটু কিছুদিন না গেলে মানুষকে দেওয়াটাও একটু রিস্ক হয়ে যাবে, সেই জন্য করোনার বছর থেকে আমরা এই জায়গাটা বন্ধ রেখেছি। তো এই পুরনো জামা কাপড়গুলোও কিন্তু আমরা দিতাম, মানে তাতেও কিন্তু অনেকে খুশি হতো, অনাথ আশ্রমগুলো দিতাম। এবং একটা হোমস্টে আছে দুর্গাপুরে, তো ওখানে আমরা গিয়ে দেখেছি মহিলারা বেশি, মানে মহিলা পুরুষ এবং ফ্যামিলি নিয়েও কেউ কেউ আছে যারা মাথার উপরে ছাদ নেই। কিন্তু একটা জিনিস ওখানে দেখলাম যে কোনো মানুষকে যদি বসিয়ে বসিয়ে 4 বেলা খাবার দেওয়া হয়, সে মানুষ কিন্তু থাকে না। ওদের কাছ থেকে যখন আমি শুনলাম যে জানো আমরা পথের থেকে তুলে নিয়ে আসি, তোমরা ভালো করে, ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো ওদের, থাকা খাওয়া, মানে সকালের টিফিন, দুপুরে ভাত খাওয়া একদম টাইমে টাইমে, তারপরে বিকেলে চা, রাতের আবার ডিনার, সব কিছুই দিচ্ছে। এবং তাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, তেল, সাবান, সার্ফ, তাদের প্রত্যেককে নিজস্ব একটা করে দিয়ে দিচ্ছে। তো এত আরামে রাখার পরেও কিন্তু ওখানে 1 মাস কেউ টিকে থাকতে পারে না, মানে অবাক লাগে। ওরা একটা কথা বলে যে যারা একটু হাঁটাচলা করতে পারে তারা না কেউ বসে বসে খেতে চায় না। এটা একটা আছে আমার প্রসঙ্গত, তুমি খুব ভালো ব্যাপার তুলে প্রসঙ্গত আমার প্রিয় দর্শকদের জানিয়ে রাখি, দুর্গাপুরে 2টি সংস্থা আছে, তারা বড় চমৎকার কাজ করেন। তারা এই যেটা আমাদের শর্মিতা বলছে, বাড়িতে বাড়িতে যে পুরনো জামাকাপড় বেশি ব্যবহার হয়নি, 1বার 2বার ব্যবহার হয়েছে এরকম, সেগুলোকে সংগ্রহ করে, সেগুলো ভালো করে কেচে বীজাণুমুক্ত করে, সেগুলো পাট করে ইস্ত্রি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বিধাননগরে আর একটা আমাদের ইস্পাত নগরীতে, অশোক এমনিতে, সেখানে সুন্দর করে দোকানে যেরকম সাজানো থাকে সেরকমভাবে সাজিয়ে রাখে। সেগুলো কিন্তু সব বিনামূল্যে, অর্থাৎ কেউ যদি চান যে ওগুলোতে করবেন, সেখানে যে বাছাই করে এটা দেখে না এটা না এটা এরকমভাবে বাছাই করে তারা সংগ্রহ করতে পারেন। অর্থাৎ আর্থিকভাবে যেমন সচ্ছল নয়, নতুন জামাকাপড় কেনার সামর্থ্য নেই, কিন্তু পছন্দ ব্যাপারটাকে কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন, যেটা হয়েছে। এবং তুমি যেটা বললে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথাও বললে যে আমাদের এখানে একটি কি বলবো, ওই নিরাশ্রয় যারা, তাদের আশ্রয় দেওয়ার মতো একটা সংস্থা আছে, খুব ভালো কাজ করছে তারা। আমরা সেখানে গিয়ে যখন জানলাম যে তাদের কি প্রয়োজন আছে, তারা একটা কথাই বললাম, আমাদের খাবারটা তো আমরা সারা মাসের ওখানে রেশনটা দিয়েছিলাম, চাল, ডাল, চিড়ে, মুড়ি, তারপরে বললো ওখানে যতজন ছিল তাদের জন্য প্রত্যেকের একটা করে টুথপেস্ট, একটা করে ছোট ডিটারজেন্টের প্যাকেট, সাবান, শ্যাম্পু, তেল, এগুলো সব পুরো একটা মাসের দিয়েছিলাম আমরা। তো এরকম মাঝে মাঝে ওখানে যেমন দিই, কুষ্ঠ কলোনিতে গিয়েছিলাম, ওরা তো ভীষণ খুশি। ওরা যেমন বললো যে আমরা সরকার থেকে কিছু পাই না, 11 কেজি চাল পাই, তাও 1 কেজি করে কেটে নেয়। তো
তো ওইখানে গিয়ে দেখলাম যে ওরা যে কতটা অসহায়, মানে কাজ না করলে জানতে পারতাম না। এখন এটা না 2-3টে ব্যাপার আছে শর্মিতা, তুমি কাজ করছো বলে তোমার অভিজ্ঞতা ধীরে ধীরে হবে। ধরো আমি একটা অন্য সংস্থার কথা বলি, যে তুমি যেটা বললে খুব জরুরি কথা, যে খাওয়া বা অন্য তেল সাবান ইত্যাদির সব প্রয়োজনগুলো মিটলেও সেখানে সে থাকছে না। সেই জন্য খুব ভাবনা চিন্তা করে এরকম একটা করেছে, সেটার নাম বৃদ্ধাশ্রম না দিয়ে সেটা বৃদ্ধাশ্রম মানে আশ্রম করা হয়েছে। বৃদ্ধাশ্রম কিরমভাবে করা হয়েছে, যে সেখানে যারা আছে তারা প্রত্যেকে কিছু না কিছু কাজ করে। আচ্ছা, তখন তিনি ভাবতে পারেন যে আমি এই যে বাগানটা আমি করছি, এইটা না হলে পরে না পরাশ্রিত মনে হয়, যে আমি খুব আশ্রিত মনে হয়, এটা মানসিকভাবে একটা চাপ পড়ে। সেই জন্য খুব ভাবনা চিন্তা করে আমাদের দুর্গাপুরের একটি সংস্থা আছে, তারা প্রত্যেককে কাজে লাগান। কিছু না, রান্নাঘরের আপনি দেখবেন, দেখভালটা আপনি করবেন, বাজার ঠিক এসছে কিনা আপনি করবেন, বা বাজারে কি কি আসবে আপনি ঠিক করবেন। প্রত্যেককে কাজ দেওয়ার ফলে এটা একটা জরুরি ব্যাপার। মানসিক দিক থেকে আমরা এগুলো ভাবি না যখন কাজ করার সময়। তো এটা একটা হচ্ছে, তুমি স্মরণ করে দিলে, মনে করে দিলে, নানাভাবে নানাজনে কাজ করছে আমাদের, সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের শহরে প্রচুর হচ্ছে, এবং নানাজনে নানা রকম উদ্যোগ নিয়ে কাজ করছে। আমাকে সরাসরি বলো, সত্যি সত্যি কি করতে চাও? আমাদের যেমন সব থেকে এটা মানে বড় ড্রিম বলতে পারেন, একটা বৃদ্ধাশ্রম করব। কিন্তু ওই যে বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধাশ্রম নয়, মানে সেখানে নিজের বাড়ির মতো থাকতে পারবে। নিজের বাড়িতে যেমন তার স্বাধীনতা থাকে, হ্যাঁ, সে কিছু করতে পারলো। কেউ যদি ভালো বাগান করতে, গাছ লাগাতে পারেন, সে বাগান করুক, ফুল গাছ লাগাক, সবজি লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ফুল গাছ লাগাক। কেউ হয়তো ভালো বাজার করতে পারে, সে বাজারের তদারকি, যেটা আপনি একটু আগে বলছিলেন, নিজের ঘরের মতো। যে অসহায় মানুষ, সবার তো এখন ছেলে মেয়ে, আগে বৃদ্ধাশ্রমটা একটা অভিশাপ মনে হতো, কিন্তু বর্তমান যুগে বৃদ্ধাশ্রমটা একটা খুব ভালো জায়গা, যে সবারই ছেলেমেয়েরা এখন বাইরে পড়াশোনা করছে, কেউ চাকরি সূত্রে বাইরে যাচ্ছে, আমরা তো তাদেরকে শিক্ষিত করছি, কিন্তু তারপরেও যদি আমরা আশা করি যে না তারা এখানে বসে থাকবে, সেটা তো হয় না। তবে কাজের সূত্রে যখন তাদের বাইরে যেতে হচ্ছে, প্রত্যেকেই একটা করে ছেলে মেয়ে, একা হয়ে যাচ্ছে। এবার আমাদের সবারই বয়স হচ্ছে আস্তে আস্তে, তখন আমরা ভাবছি যদি একসঙ্গে সবাই থাকতে পারি এটা খুব ভালো হবে। তো নিজের ঘরের মতো করে থাকতে পারলো, অথচ সে ভাবলো যে না, সে ভাববে না এটা যে আমরা বৃদ্ধাশ্রমে আছি। বয়সকালে যেটা দরকার, একটা মানুষের সঙ্গ, একটু আড্ডা, একটু গল্প, মন খুলে কথা বলা, নিজের বাড়ির মতো করে থাকা, এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের আছে। তো দেখা যাক, এটার তো বাজেটটা অনেক বেশি, আমি জানি না, কিন্তু ইচ্ছা এটাই আমাদের সবথেকে বেশি বড় লক্ষ্য হচ্ছে এটাই। তার মানে বয়স্ক মানুষদের প্রায় নিজেদের বাড়ির মতো থাকার একটা ব্যবস্থা, উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে আমাদের দুর্গাপুর ভগিনী দিদা মেমোরিয়াল সোসাইটি। আমরা আশা করছি সকলের সাহায্য হয়তো এটা সম্ভব হবে। আমরা অবশ্য ঠাট্টা করে বলি যে দুর্গাপুর এখন এমনিতেই বৃদ্ধাশ্রম হয়ে গেছে, কারণ ছেলেমেয়েরা বিয়ের সূত্রেই হোক বা চাকরি বাকরির সূত্রে হোক, তারা সব দুর্গাপুরের বাইরে, বেশিরভাগ বাড়িতেই বয়স্ক মানুষরা থাকেন, স্বামী স্ত্রী, কোথাও কোথাও একা মহিলা বা একা পুরুষ যেরকম থাকেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সেখানে তারা যদি একটা একসাথে থাকতে পারেন এবং নিজস্ব সম্মান স্বাধীনতা নিয়ে, সেটা একটা বড় ব্যাপার হবে নিশ্চয়ই। সেটা অবশ্য খুব বড় উদ্যোগ, খুব ছোটোখাটো উদ্যোগ না, সেটা একটা বড় উদ্যোগ। তো যেভাবে কাজ করছে, হয়তো যদি করে আমরা সবাই খুশি হব, খুব আনন্দ পাবো। করতে পারলে মানে আমাদের একটা বড় ড্রিম মানে ইয়ে হবে। সেখানে চাইলে কেউ নিজে যে হাতের কাজ জানে, হয়তো সেখানে দেখা গেল যে কোনো বয়স্ক মানুষ ভালো সেলাই জানে, কিন্তু সে ঘরে একা একা করতে পারছে না, কিন্তু ওখানে যখন একসঙ্গে থাকবে তখন সেটাও ও করতে পারবে। মানে মানসিক শান্তি, মানে ঘরে যেটা থাকলে যেটা পাওয়া যায়, ঠিক এইরকম পরিবেশ দিয়ে আমরা একটা বৃদ্ধাশ্রম করতে চাই। এটা আমার এবং আমার হাজবেন্ডের একটা ড্রিম। জানি না কতটা করতে পারবো, তবে আমাদের কাগজপত্রগুলো এইভাবে না বলে বরঞ্চ তুমি বলো যে এটা হচ্ছে আমাদের ভগিনী দিদা মেমোরিয়াল সোসাইটির স্বপ্ন। এটা বলো, মানে তুমি তোমার স্বামী তো নিশ্চয়ই এটা আমাদের, কারণ তোমরা এটা উদ্যোগ নিয়েছো বলবো, কিন্তু আমি দর্শকদের কাছে বলবো যে এটা হচ্ছে যে দুর্গাপুর ভগিনী দিদা মেমোরিয়াল যে ওয়েলফেয়ার সোসাইটি, তার মাথার মধ্যে কাজ করছে, যে এখন যেরকমভাবে কাজ চলছে, যে শেষমেশ বয়স্ক মানুষ যারা আছেন তারা একটা সমবেতভাবে একসাথে নিজস্ব স্বাধীনতা, সেটা খুব নিজস্ব সম্মান, কারণ অনেক সময় তুমি যেটা বললে না, এগুলো আমরা মানসিকভাবে আলোচনা করি না।
আমি আশ্রিত রয়েছি এই ভাবনা না আমাকে খুব পীড়া দেয়, আমাকে খুব পীড়া দেয়। না আমি থাকবো না বাবা, ওভাবে না, হ্যাঁ 4 বেলা খেতে পেলেও আমি থাকবো না, এটা আছে। সেরকম আলসের লোক বোধহয় খুব কম পাওয়া যাবে। যে আমি জানি তুমি যে সংস্থাটার কথা বলছো তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ওদের বর্জরাতেও একটা সংস্থা আছে, সেখানে অনেকগুলো জায়গাতেই ওদের আছে সংস্থা, ওরা খুব ভালো কাজ করছে। তো যেটা বলছি, ধরো তোমাদের এই কাজের সঙ্গে কেউ যদি সত্যি সত্যি যুক্ত হতে চায়, তোমরা যে কাজ করছো, কিভাবে যোগাযোগ করবে তোমাদের সঙ্গে? তোমার অফিস নেই বলেছো। হ্যাঁ, আমাদের যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দিতে পারি। এবং ফোন নাম্বার 2-3 বার বলো, সাথে যদি কেউ টুকে নেয় টুকে নেবে। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার, যেটা আমার ফোন নাম্বার 7797672727। আচ্ছা ঠিক আছে, বলো 77 এর ভাবে বলো। আচ্ছা, 7797672727। এটা আমার ফোন নাম্বার। যদি এই সংস্থায় যদি কেউ স্বেচ্ছায় কাজ করতে চায় তাহলে অবশ্যই এসো। কাজ করার ইচ্ছে থাকলেই হবে, আর অন্য কিছু লাগবে না। মানে ইচ্ছাটা, মানে আমি কাজ করব, মানুষের হয়ে কাজ করব, পাশে দাঁড়াবো, এটুকু ইচ্ছা থাকলেই হবে। আচ্ছা, অন্য একটা কথা শুনি, আমাদের শেষ প্রায় সময় হয়ে গেছে। আমাদের একটা কথা তোমার জিজ্ঞেস করি, ধরো সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকারের তরফ হোক, মেয়েদের মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের জন্য নানা ধরনের প্রকল্প আছে, কিন্তু সেই প্রকল্পের কথা কিন্তু তারা অনেকে জানেনও না। আবার যে সমস্ত এই রাজনৈতিক দলের লোকজনরা যেগুলো জানেন, তারা সেগুলো সেখানে যথারীতি পৌঁছে দেন না, বা সেসব নিয়ে অনেক দুর্নীতির খবর টবর আমরা এখন নানা রকমভাবে পাই। তোমাদের সংস্থা থেকে এই মেয়েদের যে কত রকম সুবিধা আছে, সেগুলোকে সচেতন করো তোমরা? হ্যাঁ দাদা, ওই যে একটা কথা বললাম, আমাদের কাছে সরকারি অনেক, এই যে তুমি বললে একটা কথা, যে কুষ্ঠরোগীদের জন্য চাল পায়, তার 1 কেজি কেটে নেয়, বা আমি তোমাকে ওদের কাছ থেকে আমরা পেয়েছি। আমি সত্য মিথ্যা কোন তর্কাতর্কি দিয়ে যাচ্ছি না, আমি বলছি যে দেখো, সেই হিসাবে আজকে আমাদের রাজ্যেই বলো, ভারতবর্ষ জুড়েই বলো, না খেয়ে থাকার তো কারো কথা না, না একদমই না। কারণ যেভাবে সরকার রেশন বা অন্যান্য ব্যবস্থা করেছে, যে দামে যে দিচ্ছে, না খেয়ে থাকার তো কোনো কথা নয়। এখন বাকিটা উপার্জনের দিক থেকে নানা রকম সুযোগ সুবিধা, যেগুলো প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, সচেতন যদি বাড়ির মেয়েরা না হন, হ্যাঁ, সেটা তোমরা চেষ্টা করছো কিনা? আমরা করেছিলাম, গত 6 মাস আগে একবার যোগাযোগ করেছিলাম, তার আগেও করেছিলাম, কিন্তু ওই একটা জায়গাতেই আমরা আটকে যাই। আমাদের ওরা বলে সব কিছু হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে লাস্টে ওই অফিসের মেন ঠিকানা জন্য আমরা আটকে যাই। মানে সরকারি দল যারা, তাদের মাধ্যমে যেতে হচ্ছে না, সেই অসুবিধাটা বরাবর আছে। এর মানে সন্ধ্যা নেই, যে সরকার যেখানে থাকে সেই সরকারের দলটা চায় যে যা কিছু হবে আমার মাধ্যমে হোক। কিন্তু আমি বলছি যে অনেক সময় সেই লোক, দেখো উচিতটা কি, যে দলের সরকার, সেই দলের যারা সাধারণ কর্মী, তাদের উচিত হচ্ছে মানুষের কাছে যে এই সরকারি প্রকল্প আছে, প্রকল্পগুলো পৌঁছে দেওয়া, বুঝিয়ে দেওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে তারা এটা করছেন না। হ্যাঁ, নানা দুর্নীতির খবরও পাচ্ছি, সত্যি মিথ্যার তর্কাতর্কি নয় না থাক, কিন্তু একটা কথা হচ্ছে যে আমরাও সচেতন করছি না যে তোমার এটা পাও না, হ্যাঁ, সুতরাং এইটা তুমি করে দাও। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিছুটা কথা বললাম, প্রযুক্তির কারণে কিছু কথা লম্বা বিরতি নিতে হচ্ছে, কিছু কথা বলতে পারিনি। তবে আমার মনে হচ্ছে সৌমিতাকে আবার একদিন আমরা সোশ্যাল এক্সপ্রেসে আমরা আবার একদিন ডেকে নেব। প্রত্যেক বুধবার এক্সপ্রেস নিউজ চ্যানেলে এই সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে আমরা কোনো না কোনো সামাজিক সংস্থাকে ডেকে, তাদের প্রতিনিধিকে ডেকে আমরা আলোচনা করে সেই সংস্থার সঙ্গে পরিচিতি নিই। আজকে আমরা আলোচনা করলাম শর্মিতা পান্ডার সঙ্গে। শর্মিতা পান্ডার সম্পাদিকা, দুর্গাপুর ভগিনী নির্মিতা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, নানা ধরনের কাজ করছে মেয়েদের নিয়ে, এবং একটা বড় স্বপ্নের কথা বলেছে। ওদের দিক থেকে স্বপ্ন সফল হবে নিশ্চয়ই। স্বপ্ন তো আর এমনি এমনি সফল হয় না, তার জন্য পরিশ্রম করতে হয়। আপনারা সাথে আসুন, আপনারা যুক্ত হন। অনেক অনেক ধন্যবাদ শর্মিলা। আমরা আবার একদিন আলোচনা করবো তোমাকে নিয়ে, আবার একদিন ডাকবো। হ্যাঁ, আপনাদের সকলকে নমস্কার, ভালো থাকুন, আনন্দে থাকুন।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।